বাংলাদেশে কি এখন হিন্দু হওয়াই অপরাধ? ডিসেম্বর 2025 থেকে চলতি মাসের 19 তারিখ মাত্র কয়েক সপ্তাহে 16-17টি খুনের খবর সামনে এসেছে। প্রকাশ্যে পিটিয়ে মারা হচ্ছে, আগুনে ঝলসে দেওয়া হচ্ছে, গুলি করা হচ্ছে, আর ইউনিস প্রশাসন নির্বিকার। এ কি কেবল বিচ্ছিন্ন ঘটনা নাকি পরিকল্পিত নিধনযোগ্য? যখন পাকিস্তানপন্থী মৌলবাদীরা কখনো ধর্ম অবমাননার গুজব, কখনো জমি দখল, কখনো ব্যক্তিগত বিরোধের মোড়কে হিন্দুদের হত্যা করে আদিম উল্লাসে মেতে ওঠে, তখন রাষ্ট্র কোথায় থাকে? পুলিশ কেন পৌঁছায় দেরিতে? প্রশাসন কেন প্রতিবার তদন্ত চলছে বলে দায় ঝেড়ে ফেলে? মোহাম্মদ ইউনিস কি সত্যি দেখছেন না নাকি না দেখে আর ভান করছেন? সংখ্যালঘু নির্যাতনের কথা মানতে এত অনীহা কেন মোহাম্মদ ইউনিসের? যদি সব খুনি অরাজনৈতিক বা অসাম্প্রদায়িক হয়, তবে নিহতদের অধিকাংশই কেন সংখ্যালঘু হিন্দু? কেন একই প্যাটার্ন বারবার ফিরে আসে? আর কতদিন, আর কত দূর, কত লাশ পড়লে রাষ্ট্র নড়বে, বাংলাদেশ প্রশাসন নড়ে চড়ে বসবে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বাংলাদেশে কেন একের পর এক হিন্দু হত্যা করা হচ্ছে? এই বিরামহীন হিন্দু নিধনের দায় কার? তা নিয়ে একটি বিশেষ টকশোতে আজ আমার সাথে রয়েছেন অখণ্ড ভারত হিন্দু পরিষদের সদস্য রানা ঘোষ এবং ইসকন হরেকৃষ্ণ মন্দিরের ধর্মপ্রচারক শ্যাম সুপ্রকাশ দাস। আপনাদের দুজনকে স্বাগত আজকে অনুষ্ঠানে। রানাবাবু, বাংলাদেশে যে হিন্দু নিধন চলছে তা কি সংগঠিত না বিচ্ছিন্ন? বাংলাদেশ সরকার একে বিচ্ছিন্ন অপরাধ বলে চালিয়ে দিতে চাইছে এবং দিচ্ছে। তো আপনার মধ্যে এটা কি সত্যি বিচ্ছিন্ন ঘটনা নাকি একটা ধারাবাহিক ও সংগঠিত সংখ্যালঘু নিধনযজ্ঞ চলছে? নমস্কার। আজ নিউজ ভ্যানগার্ডের পর্দায় যারা আমাকে শুনতে পারছেন, দেখতে পারছেন, রাজ্যে এবং বহিরাজ্যে সকলকে আমি অখণ্ড ভারত হিন্দু পরিষদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। দেখুন, আপনি প্রথমে যেটা বলেছেন যে ধারাবাহিকতায় হিন্দু নিধন হচ্ছে বাংলাদেশে, এই ধারাবাহিকতাটা কিন্তু এই নয় যে বিগত 1 বছর থেকে চলে আসছে, 6 মাস থেকে চলে আসছে। আমরা হয়তো সেইভাবে লক্ষ্য করিনি, হয়তো সেই নিধনটা এখন যেভাবে প্রচার প্রসার হচ্ছে এতদিন সেইভাবে প্রচার প্রসার হয়নি। একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে 2007 সালে বাংলাদেশের ময়মনসিংহে, 2009 সালে খুলনায় আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বাংলাদেশে হিন্দুদের মারতে দেখেছি, হিন্দুদের বাড়ি ঘর ছাড়া হতে দেখেছি, হিন্দুদের ঘর জ্বালিয়ে দিতে দেখেছি। এইবার যখন যেটা বাংলাদেশের মুখে মুখে যেটা আসে জুলাই বিপ্লব, জুলাই আন্দোলন, যেটা 2024 সালের জুলাই মাস থেকে শুরু হয়েছিল, তখনকার সময়ে যে শাসক ছিলেন সেই শাসকের মুখ্য ভূমিকায় ছিলেন শেখ হাসিনা। উনাকে প্রধানমন্ত্রী হিসেবে যিনি ছিলেন, উনাকে বাংলাদেশ থেকে ওরা রীতিমতো তাড়িয়ে দিয়েছে। এরপর থেকে যে অন্তর্বর্তীকালীন সরকার বসলো, তারপর থেকে এই হিন্দু নিধনের যজ্ঞটা বহুলাংশে বেড়েছে। এরকম নয় কিন্তু আগে ছিল না, আগে ছিল কিন্তু সেটা বেড়ে গেছে। এইবার আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের যে কিছু মৌলবাদীরা আছে, কিছু বলবো না, বেশ কিছু, এবং প্রত্যেকটা জায়গায় মৌলবাদীদের অভ্যুত্থান আমরা দেখেছি। এই মৌলবাদীদের হাত ধরে সাধারণ মানুষ বলবো, মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে ছাত্ররা বলবো, এবং সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, প্রত্যেকটা অংশের, আমি যারা ইসলাম ধর্মাবলম্বী আছে বাংলাদেশে, আমি লক্ষ্য করেছি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অংশে তাদের ভারত বিরোধী স্লোগান, বিশেষত হিন্দু বিরোধী স্লোগান, হিন্দুদের মারতে হবে, কাটতে হবে, ধ্বংস করতে হবে। এবং আমি যদি একটু পিছিয়ে যাই, সেই বাংলাদেশেই 1946 সালের 10ই অক্টোবর পূজাগরি লক্ষ্মী পূজার রাতে যেই প্রায় 10,000 হিন্দু নারীকে, পুরুষকে
শিশুকে হত্যা করা হয়েছিল, সেই নিধনটা কিন্তু তখন থেকেই বাংলাদেশে চলে আসছে বা ওই ভূখণ্ডে চলে আসছে। এবং ওই সময় থেকে এই নিধনটা আজকের দিনে 2026 সালে আমরা এসে গেছি, আজকের দিনও চলছে। এবং তৎকালীন সময়ে যে এক রাত্রে বা মাত্র কয়েকদিনের ব্যবধানে 8 থেকে 10,000 হিন্দুদের মেরে কুপিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং মা বোনদের বস্ত্রহরণ করা হয়েছিল, ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল, তখনও কিন্তু মৌলবাদীদের আস্ফালন ছিল। এখন অনেকে বলছে, আমি শুনতে পেয়েছি যে মৌলবাদীদের আস্ফালন, ডিপ স্টেটের আস্ফালন। তাহলে তখনকার সময়ে যে মাত্র কয়েকদিনের ব্যবধানে 8 থেকে 10,000 হিন্দু নিধন হলো, ওই সময়টা কি ছিল, সেটা আমার প্রশ্ন থাকবে। এখন যে অবস্থানে বাংলাদেশ চলছে, সেটা অবস্থান যাই হোক না কেন, যে কোনো সরকার, যে কোনো দেশ যাই বিচার বিবেচনা করুক না কেন, আমরা অখণ্ড ভারত হিন্দু পরিষদের পক্ষ থেকে, সনাতনী হিন্দুদের পক্ষ থেকে আমরা এই নিধন, এই হিন্দুদের এইভাবে রাস্তার মধ্যে কুকুরের মতন মারা হচ্ছে, সেটা আমরা কিন্তু সহ্য করব না। এবং পাশাপাশি আমি আরেকটাও বলতে চাই, যেটা আমরা আফগানিস্তানে বা আইএসআইএস, যেটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আমরা খারাপ অংশের টেরোরিস্ট যা বলে থাকি আমরা, তারা কিভাবে মানুষকে নিধন করে, মানুষকে মারে, সেটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেক সময়, যেটা বাচ্চাদের থেকে বা যারা দুর্বল হৃদয় তাদের থেকে এটা সরানো হয়ে থাকে। কিন্তু বাংলাদেশের আজকের যে অবস্থা, যেভাবে হিন্দুদের মারা হচ্ছে, সেটা কিন্তু সেই যে আইএসআইএস তাদের থেকেও আরো নির্মম ভাবে, নৃশংস ভাবে, এবং সেটা ভাষায় প্রকাশ করার মতন নয়। 1946 সালের 10ই অক্টোবরের রাত থেকে যেভাবে হিন্দুদের মারা হয়েছিল, সেই গণহত্যার থেকেও আজকের যে গণহত্যা হচ্ছে, সেটা আরো বেশি দুর্বিষহ, আরো বেশি বেদনাদায়ক। তো আমি বলতে চাই, সেটা এরকম নয় যে কিছু উচ্ছৃঙ্খল সংখ্যালঘু লোক, বা ওইখানে তো এটা সংখ্যালঘু নয়, তারা সংখ্যাগুরু, তারা সেটা করছে, সেরকম নয়। কিন্তু এখন আমরা যেটা লক্ষ্য করেছি, প্রত্যেকটা জায়গায় অফিসে বাঙালি হিন্দু কর্মচারীদের, দোকানে যারা ব্যবসা করছে ব্যবসায়ীদের, যারা শ্রমজীবী আছে খেটে খাওয়া মানুষদের, প্রত্যেক অংশের মুদ্রা বিষয় হলো হিন্দুরা যেই জায়গায় কাজ করছে, ছাত্ররাই বলুন না কেন, যে ছাত্ররা হোস্টেলে থাকে তাদেরকেই বলুন না কেন, প্রত্যেকটা জায়গায় তাদের মোটো, তাদের উদ্দেশ্য, তাদের ধারাবাহিকতা শুধুমাত্র হিন্দুদের বাংলাদেশ থেকে উৎখাত করা, হিন্দুদের নিধন করা। এবং সেটা বলা ভুল হবে, বাংলাদেশ থেকে শুধু নয়, বিশ্বের মানচিত্র থেকে হিন্দুদের নিধন, বিশ্বের মানচিত্র থেকে হিন্দুদের মুছে ফেলা, হিন্দু নামক শব্দটা, সনাতনী শব্দটাকে পুরো মাত্রায় নির্বংশ করে দেওয়া, সেটা আমরা ভারতবর্ষ দেখেছি। সেটার উদাহরণ আমি কিছুক্ষণ পরে দিচ্ছি। কিন্তু বর্তমানে যে অবস্থা, যে পরিস্থিতিতে আমরা আছি, সেটা মোটেই মেনে নেওয়ার মতন নয়। এবং সেটা নিয়ে আমরা আগামী দিনে অখণ্ড ভারত হিন্দু পরিষদের পক্ষ থেকে আমরা বিভিন্নভাবে এর জন্য আমরা তোড়জোড় করছি, এবং আমাদের সরকারকেও আমরা আলোচনার জন্য আমরা রেখেছি, আমরা বলেছি আলোচনা করার জন্য। ওকে, আমি আসবো আপনার কাছে রানাবাবু। আমরা অবশ্যই যখন আজকে কথা বলছি, কিভাবে একের পর এক ধারাবাহিকভাবে যারা সংখ্যালঘু বাংলাদেশে, তাদের উপর আক্রমণ করা হচ্ছে, শুধু হিন্দু নয়, হিন্দুর পাশাপাশি যারা বুদ্ধিস্ট আছেন, খ্রিস্টান কমিউনিটি আছেন, তাদের উপর আক্রমণ করা হচ্ছে। কিন্তু বিগত 2 মাসে বা 2 মাসেরও কম, যদি আমরা ডিসেম্বর মাস 2025 সালের শেষ মাস এবং 2026 সাল চলতি মাসের যদি হিসেব আমরা দেখি, তাহলে প্রায় 16-17 জনকে হত্যা করা হয়েছে যারা হিন্দু। আমরা দেখি ডিসেম্বরের 2 তারিখ নরসিংদী জেলায় প্রান্তোষ কর্মকার, যিনি একজন স্বর্ণ ব্যবসায়ী, ওনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়। একই দিনে ফরিদপুর জেলার উৎপল সরকার, একজন মৎস্য ব্যবসায়ী, যিনি কাজে যাওয়ার পথে ভোরবেলায় ওনার গাড়ি আটকে যাবার পথে ওনাকে সেখানে মারা হয় এবং ওনার মরদেহ বা মৃতদেহ জমিতে পাওয়া যায়, ধান খেতে পাওয়া যায়। ওনার পাশে যে একজন ছিলেন, ওনাকে ব্রিজের সঙ্গে চোখ বন্ধ করে বাঁধা ছিল। 7ই ডিসেম্বর রংপুর জেলায় যোগেশচন্দ্র দাস এবং সুবর্ণ রয়, স্বামী স্ত্রী দুজনকেই গলার নালি কেটে তালিবানি স্টাইলে হত্যা করা হয়।
যেটা বলছিলেন রানাবাবু কিছুক্ষণ আগে। এবং যোগেশবাবু একজন প্রাক্তন রিটায়ার্ড হেডমাস্টার এবং একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তারপর আমরা দেখি কুমিল্লা জেলায় 12 তারিখ কুমিল্লা জেলার শান্তচন্দ্র দাস, যে 18 বছরের একজন রিক্সা ড্রাইভার, তার গলার নালি কেটে তাকেও ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। ময়মনসিংহ জেলায় 18 ডিসেম্বর যা হয়েছে সেটা শুধু বাংলাদেশ কিংবা ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব জানে। এই ঘটনাগুলোর কথা বিশ্ব জানে, কিন্তু সেই নৃশংস ঘটনা দীপুচন্দ্র দাসের কথা, গার্মেন্টস ফ্যাক্টরির যে একজন কর্মী ছিলেন, তাকে প্রকাশ্যে পিটিয়ে মব জাস্টিস করে হত্যা করা হয় এবং তারপর প্রকাশ্যে তাকে গাছে ঝুলিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। 24 ডিসেম্বর রাজবাড়ী জেলায় অমৃত মণ্ডল, মব জাস্টিসের নাম করে তাকে পিটিয়ে হত্যা করা হয়। 29 ডিসেম্বর ময়মনসিংহ জেলায় ব্রজেন্দ্র বিশ্বাস, একজন সোয়েটার ফ্যাক্টরি কর্মী, গুলি করে তাকে হত্যা করা হয়। এরপর 31 ডিসেম্বর রাতে শরীয়তপুর জেলায় খোকন চন্দ্র দাস বলে একজন ব্যবসায়ী, ওনাকে পিটিয়ে এবং আগুন দিয়ে দেওয়া হয় এবং পরে ওনার মৃত্যু হয় হাসপাতালে। যশোরে এই বছরের শুরুতেই 5 জানুয়ারি 2026 যশোর জেলায় রানা প্রতাপ বৈরাগী, একজন ব্যবসায়ী এবং সংবাদপত্রের একজন অস্থায়ী সম্পাদক ছিলেন, ওনাকে গুলি করে হত্যা করা হয়। 6 জানুয়ারি নোয়াগাঁও জেলায় মিঠুন সরকারকে মব জাস্টিসের নামে হত্যা করা হয়। 6 জানুয়ারি নরসিংদী জেলায় শরৎমণি চক্রবর্তী, একজন দোকানদার, ওনাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়। 10 জানুয়ারি সুনামগঞ্জ জেলায় জয় মহাপাত্র 19 বছরের একটি ছেলেকে 500 টাকার দেনার দায়ে, মোবাইলের দোকানে 500 টাকা পাবে তার জন্যে তাকে মারা হয় এবং তাকে বিষ পান করতে বাধ্য করা হয়। 11 জানুয়ারি ফেনী জেলায় সমীর কান্তি দাস, একজন অটো ড্রাইভারকে পিটিয়ে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়। 11 জানুয়ারি পাবনা জেলায় প্রলয় চাকি, 60 বছরের একজন যন্ত্রশিল্পী এবং একজন রাজনীতিবিদ, ওনার মৃত্যু হয় পুলিশ কাস্টাডিতে। পরিবার থেকে অভিযোগ করা হয় ওনাকে পুলিশ কাস্টাডিতে ভীষণভাবে টর্চার করা হয়। 17 জানুয়ারি রাজবাড়ী জেলায় রিপন সাহা, একজন পেট্রোল পাম্পের কর্মী, ওনাকে গাড়ি দিয়ে পিষে দেওয়া হয়, গাড়ি পিষে ওনাকে হত্যা করা হয়। 18 জানুয়ারি গাজীপুর জেলায় লিটন চন্দ্র ঘোষ, একজন হোটেল ব্যবসায়ী, ওনাকে পিটিয়ে হত্যা করা হয়। বিগত জাস্ট 2-3-4 সপ্তাহে 5 সপ্তাহের এই ঘটনা বললাম, এর থেকে প্রমাণ হয় যে এগুলো শুধু যেগুলো রিপোর্ট হয়েছে, সংবাদ মাধ্যমে উঠে এসছে বা বিভিন্ন মানবাধিকার যে সংস্থাগুলো রয়েছে তাদের রিপোর্ট অনুযায়ী এই ঘটনাগুলো। বাকি এমন অনেক ঘটনা হয়তো আছে যেগুলো হয়তো সংবাদ মাধ্যমে আসেইনি। এখন আমার সঙ্গে রয়েছেন ইসকন হরেকৃষ্ণ মন্দিরের ধর্মপ্রচারক শ্যাম সুপ্রকাশ দাস। সুপ্রকাশ, এই যে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলোকে যখন বিচ্ছিন্ন অপরাধ হিসেবে বর্ণনা করা হয়, তখন কি এর পেছনে দীর্ঘস্থায়ী বিচারহীনতার সংস্কৃতি এবং সাম্প্রদায়িক উস্কানির মতো বিষয়গুলো আড়াল হয়ে যায়? এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রের ভূমিকা কতটা কার্যকর বলে মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে? আপনাদের সবাইকে অসংখ্য প্রশ্নবিদ্ধ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যদিও এই কিছুদিনের পরপর বাংলাদেশের বিভিন্ন ঘটনা নিয়ে মানে শুভেচ্ছা জানানোর মতো কিছু নেই, শুধু মর্মান্তিক সেটা আর মনে মনে কষ্ট পাওয়া আর আমরা প্রতিরোধ গড়ে তোলা। কিন্তু সব থেকে বড় বিষয় হলো বাংলাদেশের যে আপনি যেটা বললেন যে সাম্প্রদায়িকতার বা সেরকম একটা কি চলছে বাংলাদেশে। তো বাংলাদেশের যে সরকার চলছে, বাংলাদেশের আমি যদি বাংলাদেশের কনস্টিটিউশনকে দেখি, মানে আমাদের যে গণতন্ত্রের যে প্রথম মানে যে বুকটার মাধ্যমে সম্পূর্ণ রাষ্ট্র পরিচালনা হয় কনস্টিটিউশন, তার মধ্যে প্রথম উল্লেখ আছে যে ফার্স্ট প্রিন্সিপাল যেটা ডেমোক্রেসি, ন্যাশনালিজম, সেকুলারিজম, সেটা বাংলাদেশের কনস্টিটিউশনের মানে প্রথম 4-5টা স্টেপ। তো ডেমোক্রেসির কথা আমি বাদ দিলাম, আমি ন্যাশনালিজমে আসি। জাতীয়তাবাদের যদি আমি বৈশ্বিকভাবে মানে সম্পূর্ণ বিশ্ব যদি দেখি, জাতীয়তাবাদ শুরুবাদ কি, জাতীয়তাবাদের মূল কথা কি? জাতীয়তাবাদের মূল কথা হলো নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে সাহায্য করো, একদম এটা হলো মূল কথা। আর এই যখন এই জাতীয়তাবাদের মূল কথা বলে, যেটা আমি দেখলাম বাংলাদেশে যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান চলছিল, সেটা জাতীয়তাবাদ দিয়ে শুরু হয়েছিল, কিন্তু দেখতে দেখতে যখন ওদের ক্ষমতাটা বৃদ্ধি হলো, সেই জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদে কনভার্ট হয়ে গেছে। কিন্তু যখনই এই জাতীয়তাবাদ, এখন আর বলতে পারবো না কিন্তু আমরা বাংলাদেশের এই জাতীয়তাবাদ এটা উগ্র হয়ে গেছে। আমরা এটাকে শান্ত বলতে পারতাম, যদিও আমি
আমার ধর্ম সনাতন ধর্ম শান্তর কথা বলেছে, শান্ত ভাবে থেকে সবাইকে আগলে রাখবো, কিন্তু আবার পরক্ষণে একই কথা বলে যে যখন তোমার উপর আঘাত আসবে, তোমার মানে তোমার পরিজনদের উপর আঘাত আসবে, আমার সমস্ত ভাইদের উপর আঘাত আসবে, মা বোনেদের উপর আঘাত আসবে, তখন তোমার প্রতিরোধ করতে হবে। এই বাংলাদেশের বর্তমানে জাতীয়তাবাদ বলে কিছু নেই, জাতীয়তাবাদ দিয়ে শুরু হয়েছিল, তো এখন যেটা হচ্ছে জাতীয়তাবাদ উগ্র হয়ে গেছে এবং এটা সম্পূর্ণ জাতিকে বিনষ্ট করছে। তারা ভাবছে যে আমি আজকে হিন্দুকে বিনষ্ট করছি, হিন্দুদের বাড়িঘর আক্রমণ করছি, হাজারো হাজারো ঘটনা যেটা হয়েছে, আপনি যেটা বললেন স্যার যে সত্যি হয়েছে, খুব একটা কম দেখা যাচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে। সেই আপনি ভাবুন আমাদের আগরতলা, আমি দিল্লি বাদ দিলাম, কলকাতা বাদ দিলাম, হায়দ্রাবাদ, বড় বড় সিটিগুলি বাদ দিলাম, আমার আগরতলার মতো জায়গায় যদি শহরের রাজপথে কোনো একজন সংখ্যালঘুকে টেনে আনা হয় যে কোনো অপরাধে, সেটার প্রোটেস্ট আমি করব, সেটা প্রোটেস্ট রানাদা করবে একদম, যে আমার এখানে এসব হবে না। জাতীয় সড়ক ঢাকা ময়মনসিংহ জাতীয় সড়কে বিভূচন্দ্র দাসকে নির্মমভাবে এনে ঝুলিয়ে, সেটা শতাব্দীতে এইরকম, মানে আমার তো বয়স, মানে আমি তো একদম, আপনারও, আমি জানি না বিগত বহু বছর ধরে এইরকম ভাবে কোনো ধরনের কেউ এই মানে সম্পূর্ণভাবে দেখেছেন কিনা কোথাও, সেটা দিকে মানে সেই দিক দিয়ে দেখতে গেলে মানবতা সম্পূর্ণভাবে বাংলাদেশ পুরো বিনষ্ট হয়ে গেছে। আর বাংলাদেশের যে রাইটসগুলি দেখলাম, আমি কনস্টিটিউশন নিয়ে কথা বলছিলাম, বাংলাদেশের যে কনস্টিটিউশন সম্পূর্ণভাবে উল্লেখ আছে রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রি প্র্যাকটিস রিলিজিয়ন, সেটা প্র্যাকটিসটা কোথায় করতে পারছে? আমি আপনাকে আরেকটা বিষয় বলি স্যার, যে বাংলাদেশে যে আমাদের কিছুদিন আগে পৌষ পার্বণ গেল, পৌষ পার্বণের দিন সমস্ত লিডার যারা যারা আছেন, যারা যারা লিডার ভাবছেন নিজেদের মৌলবাদীরা, ওনারা বেরিয়েছেন, মাইকিং করছেন যে কোনো ধরনের অপসংস্কৃতি আমরা এলাও করব না। কেন এলাও করবো না? আমাদের পৌষ সংক্রান্তির দিনে, পৌষ পার্বণের দিনে আমরা হরিনাম সংকীর্তন করে রাস্তা রাস্তা আমরা হরির নামে লুট হয় পৌষ সংক্রান্তির দিনে, সেগুলো এলাও করবো না। এটা বাঙালিদের সংস্কৃতি, এটা হিন্দু বাঙালি শুধুই নয়, এটা বাঙালিদের সংস্কৃতি। এটার সঙ্গে এটা শস্য উৎসব, এই সময় প্রকৃতির কোল থেকে আমরা শস্য ধান কাটা হয় এবং সেই ধানকে ঘরে তোলার একটা উৎসব। এই উৎসবকে ব্যান করা হয়েছে বাংলাদেশে, তো বাংলাদেশের নিজের সংস্কৃতিকেই ব্যান করছে। সেই বাংলাদেশের কবি, মানে আমাদের যে অখণ্ড বাংলাদেশের কবি কাজী নজরুল ইসলামকে মানে না তারা, তো সেই বাংলাদেশের জাতি সম্পর্কে আমরা কি বলবো? সত্যি যত দেখছি বাংলাদেশকে, তত মনে হচ্ছে যে বাংলাদেশ কি হয়ে যাচ্ছে, দেখতে দেখতে কি হয়ে গেল। একদম আসবো আপনার কাছে। আমরা সত্যি এই বাংলাদেশকে আমরা চিনতাম না, এই বাংলাদেশকে আমরা জানি না, যে বাংলাদেশ ভাষার জন্য একটি দেশ জন্ম নিল, একটি ভাষার জন্য, ভাষা আন্দোলনের মাধ্যমে একটি দেশের জন্ম, সেই দেশের সংস্কৃতি কেন এভাবে একদম ছারখার হয়ে গেল, বা এখনো হয়ে যাচ্ছে, আমরা বলবো পুরোটা হয়নি এখনো, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এখন রানাবাবু, এই যে আপনি কি মনে করেন যে বাংলাদেশে যে হিন্দু নিরাপত্তার জন্য এখন আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন, জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বা বৈশ্বিক যে গণমাধ্যম এই বিষয়টিকে জোরালোভাবে তোলার ক্ষেত্রে হিন্দু সংগঠনগুলো কি যথেষ্ট সক্রিয় ভূমিকা নিচ্ছে? মানে কোনো ঘাটতি কি দেখছেন? দেখুন, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আছে বেশ কিছুদিন ধরে, বর্তমান এবং বেশ কিছুদিন ধরে, এই পরিস্থিতিতে আমরা যেটা সংবাদ মাধ্যমে দেখছি এবং আমরা যতটুকু বুঝার চেষ্টা করেছি এবং জেনেছি, বাংলাদেশ বর্তমান অবস্থানটা ওদের নিজস্ব বলতে কোনো কিছু নেই। ওদের জমিনটাই, এটার নাম বাংলাদেশ আছে, সেটাও আর কতদিন থাকবে সেটা আমার অন্তত জানা নেই, কিন্তু ওদের নিজস্ব, ওদের কারেন্সি বলুন, ওদের প্রোডাক্ট বলুন, ওদের সামরিক শক্তি বলুন, ওদের সমস্ত বরাবরই ভারতবর্ষের বিপক্ষে বা ভারতবর্ষের বিরুদ্ধে গিয়ে কাজ করে আসছে। এবং যাদেরকে ভারতবর্ষ বিভিন্নভাবে সাহায্য করেছে, একদম প্রথম থেকে আজ পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু তারা কখনোই ভারতবর্ষের সাহায্য নিতে চায়নি বা নেয়নি, অথবা নিয়েও তারা আবার তার মধ্যে ভারতবর্ষকে উল্টো প্রতিক্রিয়া দিয়েছে। এই দেশগুলো, আপনি এখন নাম বলতে হয়, চীন বলুন, পাকিস্তান বলুন, আমেরিকা, এই যে দেশগুলো, এই দেশগুলোই এখন বাংলাদেশের বন্ধু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যদি আপনি ভেতরগত বিষয়টা যাচাই করুন, দেখবেন তারা বিন্দুমাত্র বাংলাদেশকে তাদের বন্ধু হিসেবে বিবেচনায় ধরেনি। তারা শুধুমাত্র, তারা দেখেছে
সমস্ত দিক দিয়ে ভারতবর্ষ এখন বিশ্বের মধ্যে একটা উন্নত থেকে উন্নত শিখরে পৌঁছে যাচ্ছে দিনকে দিন। এটার মূল কারণ হলো ভারতবর্ষের পপুলেশন, আর এই পপুলেশন দিয়ে আমরা এখন 140 কোটি ছাড়িয়েছি। আমাদের যে বিভিন্ন স্টার্ট আপ থেকে শুরু করে বিভিন্ন ভাবে আমাদের ভারতবর্ষের প্রোডাক্টগুলো বিশ্বের বাজারে, এবং বিশ্বের বাজার থেকে আমাদের এখানে যে আমদানি রপ্তানির ব্যবস্থাপনা, তারপর সামরিক শক্তিতে আমাদের যে অভ্যুত্থানটা, আমাদের যে অর্থনৈতিক দিকে ভারতবর্ষের একটা জটিল প্রক্রিয়া ছিল, সেটা থেকে আমরা ত্বরান্বিত করে একটা জায়গায় পৌঁছেছি। এই যে বিষয়গুলা, সেটা আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো তাদের সেটা সহ্য হচ্ছে এবং সহ্য হওয়ার কথা নয়। সেই জন্য তারা, যেটা আমরা মৌলবাদী বলুন, ডিপ স্টেট বলুন, বা যে কোনো উপায় বলুন, গোয়েন্দা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে বলুন, তারা এখন বাংলাদেশকে বেছে নিয়েছে। এবং তারা দেখেছে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত যদি কারোর বন্ধু হিসেবে থাকে বাংলাদেশের, সেটা হলো ভারতবর্ষ। কারণ বাংলাদেশের যে সৃষ্টি জন্ম লগ্ন থেকে আমরা দেখেছি সেটা ভারতবর্ষের হাত ধরেই হয়েছে। আর এই বাংলাদেশ, যার ইতিবৃত্তি, যার জন্ম ভারতবর্ষের পাশাপাশি যার হাত ধরে হয়েছে, উনার প্রতিকৃতি আমরা ভাঙতে দেখেছি, উনার প্রতিকৃতির উপরে বিভিন্ন নোংরা আচরণ করতে দেখেছি। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, যার জাতীয় সঙ্গীত আমাদের ভারতবর্ষ সহ আরো বিশ্বের 2টা দেশে চলে, বাংলাদেশ সহ, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন প্রতিকৃতি ভাঙতে দেখেছি। এবং আপনি লক্ষ্য করে দেখবেন, তারা যতগুলো প্রতিকৃতি ভেঙেছে, বাড়ি ভেঙেছে, পুরনো স্মৃতিসৌধ তারা ভেঙেছে, প্রত্যেকটা হিন্দু বাঙালি যারা আছে তাদের স্মৃতিসৌধ তারা ভেঙেছে। এবং আমরা যেটা লক্ষ্য করছি যে বাংলাদেশ বর্তমানে ভারতবর্ষের সঙ্গে যে তাদের বিমান পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত ছিল, সেটা তারা এখন আমরা যেটা সামাজিক মাধ্যমে দেখছি পাকিস্তানের সঙ্গে, যেটা কোনোদিন ছিল না। যেটা আমরা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান যখন হয়েছে আমরা লক্ষ্য করেছি, যেটা তারা একটা মানে একদম পুরো শত্রুতামি ছিল তাদের মধ্যে। কিন্তু যত ভারতবর্ষের সঙ্গে তারা এই 2024-এর জুলাই মাসের পর থেকে তারা যত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পাকিস্তানের সঙ্গে তাদের যে আত্মিক সম্পর্কটা তারা বাড়াচ্ছে। আমাদের এতে কোনো আপত্তি নেই, পাকিস্তানের সঙ্গে বাড়াক, আমেরিকার সঙ্গে বাড়াক, চীনের সঙ্গে বাড়াক, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, ভারতবর্ষের কোনো আপত্তি নেই। কিন্তু আজকে বিশেষ করে আমরা আজকে কেন হার্ট হচ্ছি, আমরা ত্রিপুরা সহ পশ্চিম বাংলা, আসাম সহ এই যে অঞ্চলটা, আমরা সত্যি ভারতবর্ষ নামটা আসে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কে, কিন্তু প্রথম যেই রাজ্যগুলোর নাম আসে বা যেই অংশের ভারতবর্ষের বাংলাদেশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক বলুন, বন্ধুত্বের সম্পর্ক বলুন, সেটা বাংলা ভাষাভাষী যেই জায়গায় আছে, এর মধ্যে পশ্চিম বাংলা আর ত্রিপুরা সর্বপ্রথম, তারপর আসাম অঞ্চলটা আছে। এই যে 3টা রাজ্য, বিশেষ করে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের বাঙালিদের ওতপ্রোতভাবে জড়িত। এবং আজকে আমরা কেন সবচেয়ে বেশি দুঃখ পাচ্ছি বাংলাদেশের এই অসভ্য আচরণ দেখে, এই কারণে দুঃখ পাচ্ছি, তারা যেই ভাষায় ভারতবর্ষকে গালিগালাজ করছে, বাঙালিদের গালিগালাজ করছে, হিন্দুত্বের মারছে, হিন্দুত্বকে গালিগালাজ করছে, সেটা আমাদের ভাষা বাংলা ভাষা। আপনি কিছুক্ষণ আগে বললেন যে ভাষার জন্য এই দেশটার সৃষ্টি, আমরা এই ভাষাটা বুঝি, সেই জন্য আমরা সেটাকে বুঝে আমরা রানাবাবু এই যে মানে বলা হচ্ছে জেনোসাইড, এই সর্ট অফ জেনোসাইড বলা হচ্ছে, মানে এক প্রকার গণহত্যাই বলা হচ্ছে হিন্দুদের করা হচ্ছে। আবার আপনি যেটা বলছিলেন যে 1946 সালের পর সেটা কোনোদিনই বাংলাদেশে বন্ধ হয়নি, কিন্তু সেটা প্রকট হয়েছে 2024 সালের জুলাই মাসের পর। এখন যখন থেকে এটি নির্বাচিত সরকারকে, নির্বাচিত হাসিনা নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে, এখন এটা কি ভারত বিরোধিতার জন্যই কি হিন্দুদের ওপর এই ধরনের আক্রমণ বা এই ধরনের গণহত্যা সংঘটিত হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ, ইসলামিক রাষ্ট্র করার জন্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হিন্দুদের ওপর এই ধরনের নির্ধারণ করা হচ্ছে? আপনি কিছুক্ষণ আগে ডিপ স্টেটের কথা বলছিলেন। একটি দেশকে যখন কেউ কোন ডিপ স্টেট যদি একটা দেশকে অস্থির করতে চায়, তাহলে কি খুব সহজেই ধর্মের ভিত্তিতে, আমাদের এই প্রান্তে হোক বা বিশ্বের যে কোনো প্রান্তে, ধর্মের ভিত্তিতে কি সবচেয়ে বেশি দ্রুত অস্থির করে তোলা যায় বলে আজকে বাংলাদেশে এই পরিস্থিতি? একমাত্র রাস্তা
একমাত্র রাস্তা তাড়াতাড়ি ধর্মের ভিত্তিতে একটা জায়গায় বিশৃঙ্খলতা সৃষ্টি করা, দুই জাতিগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লাগানো, দুইটা দেশের মধ্যে দুইটা আলাদা আলাদা জাতিগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লাগানোর একমাত্র প্রধান রাস্তা হলো ধর্মের যে বিষয়টা আছে সেটা। এবং এই বিষয়টাই যারা আজকে যারা বলবো সাকসেস বলবো না, ক্ষতিটা কিন্তু বাংলাদেশেরও হচ্ছে। এটা কিন্তু এরকম নয় যে ক্ষতিটা হিন্দুদের হচ্ছে শুধু বাঙালিদের হচ্ছে, হিন্দু বাঙালিদের ভারতবর্ষের ক্ষতি হচ্ছে এরকম নয়। ক্ষতিটা মূলত বাংলাদেশের হচ্ছে এবং যারা ওইখানের সংখ্যাগুরু মাইনরিটি যারা আছেন, ইসলাম ধর্মাবলম্বী আছেন, মূল ক্ষতিটা কিন্তু তাদের হচ্ছে। কিভাবে হচ্ছে সেটা আমি বলছি, কিন্তু মূল যে আলোচনার বিষয় যে আজকে বাংলাদেশের এই পরিস্থিতিটা সৃষ্টিটা বা তাদের যে ছকটা, এই যে নীল নকশাটা কিন্তু বাংলাদেশে বসে হয়নি, বা এটা কোনো 1-2 বছরের নীল নকশা নয়, সেটা দীর্ঘদিনের একটা নীল নকশা। আপনারা লক্ষ্য করেছেন যে দীর্ঘ প্রায় 16 বছর পরে ব্রিটেন থেকে একজন বাংলাদেশে আসলেন, তাদের নেতৃত্ব 16 বছর পরে এসে উনার আদর আপ্যায়ন, উনার জনসভা, একটা বিশাল একটা মাহল সৃষ্টি করলেন। এবং উনি 16 বছর উনি নয় একা, উনার সঙ্গে এরকম আরো মোহাম্মদ ইউনুস সহ এই যে একটা চক্র আছে। হ্যাঁ, মোহাম্মদ ইউনুসকে আমরা বলি নোবেল পুরস্কার প্রাপ্ত, শান্তির নোবেল পুরস্কার পেয়েছেন। আপনি বলুন আজকে জুলাই মাসের পর থেকে 2024-এর মোহাম্মদ ইউনুসের হাত ধরে যেই পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি হয়েছে, তাদের আর্থিক যে অবনতি হয়েছে, প্রত্যেকটা জায়গায় বাজারে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের যেই জায়গায় ক্ষতির সম্মুখীন তারা হচ্ছে, সেটা কি একটা শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত যিনি আছেন ওনার প্রতীক? এটাকে ঠিক বিপরীতটা হচ্ছে, ঠিক তার বিপরীতটা হচ্ছে। আমরা কিছু সময়ের জন্য ধরে নিতে পারি এই যে নোবেল পুরস্কারটা, সেটার মধ্যে একটা মানে একটা কি বলবো, এটার মধ্যে কিছু একটা ঘোটালা রয়েছে। না হলে হুট করে মোহাম্মদ ইউনুসের মতন একজন লোক নোবেল পেয়ে গেল শান্তির জন্য, যে উনি কোথায় কি শান্তির প্রতিষ্ঠা করলেন সেটা আমরা কখনো জানতে পারিনি, শুনতে পাইনি। এই লোকটাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হলো, হুট করে এসে উনাকে বাংলাদেশের মসনদে বসানো হলো। উনি অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা কোনোদিন শুনতেও পাইনি। আমরা শুনেছি এই ধরনের যখন পরিস্থিতি থাকে কোন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, তখন সেখানে রাষ্ট্রপতি শাসন দেওয়া হয় এবং রাষ্ট্রপতি শাসনের মধ্যে নির্বাচন হয়, তারপরে যেই সরকার জিতবে ওই সরকার আবার পুনরায় সেই দেশের ভার গ্রহণ করবে। কিন্তু অন্তর্বর্তীকালীন একটা নাম দিয়ে সেখানে মোহাম্মদ ইউনুসের মতন একজন লোককে বসানো হলো এবং পরিস্থিতি যত দিন যাচ্ছে তত সেটা একটা ভাবমূর্তি। বাংলাদেশের শুধু পরিস্থিতি নয়, বাংলাদেশের সঙ্গে তার যে জনগণ আছে বিভিন্ন রাষ্ট্রে তারা অবস্থান করছে, তারা নিজেরা সোশ্যাল মিডিয়াতে এসে বলছে যে বাংলাদেশের যে এখন পাসপোর্ট, সেটা বিশ্বের দরবারে এখন 120 নম্বর থেকেও পিছিয়ে গেছে। কোন রাষ্ট্রে যখন প্রবাসী বাংলাদেশিরা যারা রয়েছেন ওনারাও কিন্তু উষ্মা প্রকাশ করছেন বাংলাদেশের পরিস্থিতি। তারা যখন তাদের পাসপোর্টটা নিয়ে কোনো দেশে তারা যায়, তখন তাদেরকে বিভিন্ন ভাবে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন ভাবে তাদের হ্যারাসমেন্ট হতে হচ্ছে, তারা সোশ্যাল মিডিয়াতে এসে বলছে তারা। ঠিক, আমি রানাবু আসবো। আমরা এখান থেকে, মানে আপনি ডিপ স্টেটের কথা বলছিলেন এবং আপনি বলছেন যে যারা শক্তিধর রাষ্ট্র যারা রয়েছে তারা এই মুহূর্তে ভারতকে অস্থির করার জন্য বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে এবং বাংলাদেশকে ব্যবহার করতে গেলে সবচেয়ে সুবিধাজনক এবং সবচেয়ে দ্রুত যেটা করা যায় সেটা হচ্ছে ধর্মের ভিত্তিতে অস্থিরতা সৃষ্টি করা, এবং সেটা এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে। তার জন্য হিন্দুদের নির্ধন চলছে। সুপ্রকাশ, এই যে মানে বৈশ্বিক, আমি যেটা মানে শক্তিশালী ডকুমেন্টেশন প্রয়োজন হয়, ডকুমেন্ট যে এটা এই ঘটনাগুলো হচ্ছে এবং এগুলো হওয়া উচিত নয়, বাংলাদেশের হিন্দু সংগঠনগুলো কি তা যথাযথ করতে পারছে বলে মনে হয়? ইসকনের একটা বিরাট বড় ভূমিকা আছে বাংলাদেশে, এবং আমরা দেখছিলাম ইসকনের উপর শুরুতেই, মানে যখনই জুলাইয়ের এই অভ্যুত্থান হয় তারপরেই ইসকনের উপর একটা কুনজর আমরা দেখেছিলাম বাংলাদেশ প্রশাসনের। তো এই মুহূর্তে কি মনে হয় যে আন্তর্জাতিক জনমত গঠনে প্রধান চ্যালেঞ্জগুলো কি কি হচ্ছে?
তো প্রথম যখন বাংলাদেশের সরকার পরিবর্তন হয় বা সরকার পড়ে যায়, তখনই প্রথম যে আন্দোলনটা বাংলাদেশের ছাত্ররা করছিল, তার সঙ্গে অ্যাড করে গেছে যে ইসকনকে ব্যান করতে হবে। এবং সেটা একদিন টক শোতে আপনি ডেকেছিলেন, এসেছিলাম, তো বলেছিলেন যে ইসকনকে তো ব্যান করে দেওয়া হবে, কি হবে? তখন আমি আপনাকে বলেছিলাম ইসকনকে ব্যান করার ক্ষমতা এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডে কারণ নেই, কারণ যেটা ভগবানের নিজের মুখের থেকে সৃষ্টি হয়েছে। ভগবান নিজেই বলে গেছিলেন চৈতন্য লীলার মাধ্যমে যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই হরিনাম। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের এক অবতার, রাধা কৃষ্ণর মিলিত তনু হয়ে এসেছিলেন, মানে রাধা কৃষ্ণর দুই দেহ থেকে এক দেহ হয়ে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন প্রেমের বাণী দেওয়ার জন্য, হরিনাম সংকীর্তনের মাধ্যমে মহাপ্রভু বলে গেছিলেন। আর সেই মহাপ্রভুর বাণীকে 500 বছর পরে সার্থক করেছেন আমাদের অবচরণ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ আমেরিকার লস অ্যাঞ্জেলেস সিটি। সেখান থেকে শুরু করে আমাদের ইসকন সম্পূর্ণ বিশ্বব্যাপী হরিনাম প্রচার করছে। এবং আমি বলছিলাম স্যার, এটা কখনো সম্ভব নয় যে বাংলাদেশে ইসকনকে ব্যান করে দেওয়া হবে। যদি বাংলাদেশে ইসকনকে ব্যান করে দেওয়া হয়, সম্পূর্ণ বিশ্বের দরবার থেকে বাংলাদেশকে ব্যান করে দেওয়া হবে। সেটা কখনো হয়নি, কারণ ইসকন বাংলাদেশে বিভিন্ন যে কর্মসূচিতে বাধাপ্রাপ্ত তো আজও হচ্ছে। অবশ্যই খুব ভালোভাবে। আমি যেরকম ওই আপনাকে যেটা বললাম কনস্টিটিউশন, আমাদের ভারতীয় কনস্টিটিউশন সেটা আছে, বাংলাদেশের কনস্টিটিউশন সেটা আছে, রাইট টু ফ্রি প্র্যাকটিস রিলিজিয়াস। আমাদের এই অধিকারটা আছে ফ্রি রিলিজিয়াস প্র্যাকটিস করবো। যেরকম আমি বাড়ি থেকে বেরোই, আমার আমি যখন স্নান করি তখনই তিলক থাকে, মানে যতবার স্নান করলাম ততবার পরেই আমাকে তিলক করতে হয়, শরীরের দ্বাদশ অঙ্গে, আর 12টা অঙ্গে তিলক করতে হয়, তুলসীর মালা থাকতে হয়, সেটা কখনো খুলি না। কিন্তু বাংলাদেশে আজকের দিনে পর্যন্ত আমার বন্ধুরা তুলসীর মালা, যেটা আমাদের 3 রাউন্ড করে দিই আমরা, বা কেউ 2 রাউন্ড করে দিই, সেটা আমরা কণ্ঠী মালা মানে কণ্ঠেতে লাগানো থাকে, সেটা আমরা কণ্ঠে, আমার বাংলাদেশের বন্ধুরা যারা যারা আছে, বাংলাদেশের আমার যে সমস্ত বন্ধু বান্ধব ইসকন হওয়ার সমস্ত যারা যারা আছেন, তারা কণ্ঠে ধারণ করতে পারছে না, লম্বা করে এখানে দিয়ে রাখতে হচ্ছে, লুকিয়ে রাখতে হচ্ছে, তিলক পড়তে পারছে না, জল তিলক করছে, মানে জল দিয়ে যে তিলকটা আমরা মানে যে তিলক মাটি করছি সেটা জল দিয়ে 1 ফুটো দিয়ে সেটা জল দিয়ে করছি, যাতে বোঝা না যায়। আমাদের যে শিখা হয় চৈতন্য শিখা, সেই শিখা আমরা রাখতে পারছি না, শিখা আমাদের ছোট করে নিতে হচ্ছে। সেইভাবে লুকিয়ে বাংলাদেশে আজ পর্যন্ত চলছে, জানি না সেটা কতদিন চলবে, কিন্তু আমরা বাংলাদেশে একমাত্র ইসকনের উপর সেই যেটা করছিল, এরকম নয় যে আমরা শুধু হিন্দুদের করছি, আমরা সমস্ত মুসলিম যে সমস্ত বিভিন্ন ধর্ম আছে, সেই ধর্মে সেরকম বাংলাদেশের বন্যার্ত যে এরিয়া হয়, প্রতিনিয়ত বাংলাদেশ বন্যা হচ্ছে, সেই আমাদের ইসকনের ফান্ড থেকে, আমাদের চারুচন্দ্র প্রভু আমাদের ইসকনের ফান্ড থেকে আমরা ত্রাণ দিচ্ছি। আমাদের কি দরকার দেওয়ার? আমরা সমস্ত মানব সমাজের কল্যাণ চাই, আমরা একটা পশু পাখিকে হত্যা করি না। তার জন্য চিন্ময় কৃষ্ণ প্রভুকে বলেছে সাইফুল ইসলাম, এই যে আইনজীবী, ওনার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এটা কখনো সম্ভব নয়। আমি জানি না বাংলাদেশে কি হচ্ছে এখন এই যে ইসকনের মতো সংগঠন যারা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে, যারা রয়েছে বাংলাদেশে, যাদের প্রেজেন্স রয়েছে, বা হিন্দু যে বিভিন্ন সংগঠনগুলো, এই যে হিন্দুদের এইভাবে নিধনযজ্ঞ চলছে বা হিন্দুদের এই যে জেনোসাইড চলছে, তা নিয়ে কি বিশ্ব দরবারে সঠিকভাবে পৌঁছতে পারছে হিন্দু সংগঠনগুলো? আমরা এই যে দীপুচন্দ্র দাস আমাদের বাংলাদেশের একজন দাদাকে যে হত্যা করা হলো, তার জন্য আমরা আমেরিকাতে একদম শহরের রাজপথে, আপনি দেখেছেন হয়তোবা, হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমরা প্রোটেস্ট জানিয়েছি। সেটা আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন, রাশিয়া, সর্বত্র করেছি। এটার মাধ্যমে আমরা একটা বৈশ্বিক দরবারে, বৈশ্বিক নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা এটা করেছি। তো সেইভাবে জাতিসংঘ থেকে শুরু করে সমস্ত বিদেশের বিভিন্ন পার্লামেন্টে সেটার আওয়াজ উঠেছে, এই মানে দীপুচন্দ্র দাসকে হত্যার ঘটনা। সেইভাবে আমরা আস্তে আস্তে বিশ্বের দরবারেও এগিয়ে যাচ্ছি। বাদ বাকিটা যারা যারা আছেন বিশ্ব নেতারা, সবাই মিলে সেটা, বা বিশ্বের যে আইন ব্যবস্থা আছে সেটা মিলে বাংলাদেশের পরিস্থিতির উপর সম্পূর্ণ নজর রাখছেন। গোটা বিশ্বের মানবাধিকারের রাডারে রয়েছে বাংলাদেশ এই মুহূর্তে। রানাবাবু, এই যে মানে মৌলবাদীরা ধর্মকে অস্ত্র করে হিন্দু নিধনে নেমেছে, এখন ধর্মীয় ঘৃণা ছড়ানো এবং মন্দিরে হামলা, উস্কানির মানে এগুলো প্রদান করা হচ্ছে, ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননার মানে একটা ভুয়ো গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করে হিন্দুদের বাড়িঘর, মন্দির হামলা চালানো হচ্ছে, বা ব্যক্তিগতভাবে মানে হিন্দু নিধনও করা হচ্ছে। তো এই বিকৃতি ধর্ম ব্যাখ্যার মোকাবিলা কিভাবে করা উচিত বলে আপনারা মনে করেন? অখণ্ড ভারত হিন্দু সভা মহাসভা কি মনে করে? আমি বলছি, এর আগে কিছুক্ষণ আগে সুপ্রকাশ ভাই বলল যে তুলসীর মালাটা ওই জায়গার হিন্দু সনাতনী ধর্মীরা যেটা 3 পেচে বা 2 পেচে পড়তো, তারা এখন লম্বা করে দিতে হচ্ছে। দেখুন,
শুধুমাত্র এতটুকুই শেষ নয়, কিন্তু আমরা যারা হিন্দু সনাতনীরা আছি, আমরা অনেকে হাতে এই ধরনের একটা সুতো পরে থাকি, আমিও পরেছি। সমীর কুমার দাস কিছুদিন আগে যাকে মারা হয়েছে, আপনারা দেখে থাকবেন সোশ্যাল মিডিয়ায়, তাকে মারা হয়েছে, তার হাতে শুধুমাত্র একটা লাল সুতো ছিল। এই লাল সুতো দেখে, তার লাল সুতোটা সেদিন যে প্রথম করেছে সে তা নয়, বরাবরই থাকে। কিন্তু হট করে একজন মৌলবাদী বাজারের মধ্যে দিয়ে ও যাচ্ছে, ও বলল এই ওর হাতে লাল সুতো, সবাই হ্যাঁ ওর হাতে লাল সুতো কেন থাকবে, থাকার দরকার থাকতে পারবে না, এবার লাল সুতো কেন থাকবে, তাহলে সুতোটা তোরা ছিঁড়ে ফেল, লোকটাকে কেন মারবি। এই বাজারের মধ্যে ওকে নৃশংসভাবে খুন করা হলো। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন খোকন দাসের কথা, খোকন দাসকে কে মেরেছে? তার প্রতিবেশী। আজকে আপনার বাড়ির ঠিক পাশে যে প্রতিবেশীটা থাকে, ঘুম থেকে উঠে যাকে আমরা সুপ্রভাত বলি, ঘুমোতে যাওয়ার সময় শুভরাত্রি বলি, এই প্রতিবেশী তারা দুই ভাই মিলে খোকনচন্দ্র দাসকে মেরেছে। ভাবা যায় না যে যার সঙ্গে আমরা বছরের পর বছর কথা বলি তাকে এইভাবে মেরেছে। বজেন্দ্র বিশ্বাসের কথা বলছিলেন, বজেন্দ্র বিশ্বাসকে কে মেরেছে? উনার কর্মক্ষেত্রে উনার কলিগ মেরেছে। কিভাবে মেরেছে? এটা বন্দুক হাতে নিয়ে গুলি করে কিভাবে, কি বলে যে আচ্ছা দেখি তোমাকে একটা গুলি করে দেখি, গুলি করে দেখি 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 গুলি লাগেনি, গুলি করে দিল, মেরে দিল, মরে গেল লোকটা। ভাবা যায় এটা কি একটা মানে কথা হলো? আরে কি দেশ ভাই, দেখি তোমাকে গুলি করলে লাগেনি, গুলি করলো, লোকটা মরে গেল। ভাই ওর দুটো বাচ্চা, বুক, মানে রীতিমতো একটা ফাইজলামও চলছে দেশটার মধ্যে। তারপর আর কি হচ্ছে, ঢাকা শহরে এবং বাংলাদেশের বেশ কিছু বড় বড় রেস্তোরাঁয়, হোটেলে নো বিফ এরকম বোর্ড লাগানো থাকতো। কেন লাগানো থাকতো? যাতে হিন্দুরা এখানে এসে খেতে পারে। আজকে বাংলাদেশের কোন রেস্তোরাঁয়, কোন হোটেলে নো বিফ শব্দটা লেখা নেই। উদ্দেশ্য কি? যারা হিন্দুরা কাজে কর্মে দিনে দুপুরে খেটে খায়, তারা যেন ওই কোনো হোটেলে, কোনো রেস্তোরাঁয় খেতে না পারে, তারা যেন না খেয়ে মরে, এটা তাদের উদ্দেশ্য। আজকে বাংলাদেশের যেই হোস্টেলগুলোতে হিন্দু ছাত্ররা থাকে, বিভিন্ন জায়গায় ছাত্রীরাও থাকে, সেই হোস্টেলগুলোতে কখনো বিফ রান্না হয়নি। আজকে বাংলাদেশের প্রত্যেকটা হোস্টেলে বিফ রান্না হচ্ছে। কি হচ্ছে এটা? আজকে থেকে 3 দিন আগে ডক্টর কুশল বরণ চক্রবর্তী, উনি একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি সোশ্যাল মিডিয়াতে এসে বলছেন যে আমি আজকে সোশ্যাল মিডিয়াতে বলছি, আমি কালকের সকালটা নাও দেখতে পারি, কিন্তু আমি আর পারছি না, সেই কারণে সোশ্যাল মিডিয়াতে বলছি। উনি প্রথম বললেন কি যে আমার প্রমোশন আটকে দেওয়া হয়েছে, আমার জুনিয়ররা আমার থেকে অনেক উপরে চলে গেছে, তাদেরকে স্যার ডাকতে হচ্ছে, এতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার বাড়িতে এসে বলে গেল যে কাল থেকে আপনি ভার্সিটিতে যেতে পারবেন না, আপনার যেতে হবে না। আমরা দেখেছি বাংলাদেশে একজন হেডমাস্টারকে উনার চেয়ার থেকে টেনে হিচড়ে নামানো হয়েছে, উনাকে গালে চড় দেওয়া হয়েছে। লজ্জায় উনি আর কোনো কথা বলেননি, উনি ঘরে দরজা বন্ধ করে রেখেছেন টানা 5 দিন। এই হলো বাংলাদেশের পরিস্থিতি। না, বাংলাদেশে এই যে পরিস্থিতি, শুধু শিক্ষক নয়, শুধু প্রফেসর নয়, সাংবাদিক থেকে শুরু করে, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে, এবং সেটা আজকের নতুন নয়, 2024 সালের 5ই আগস্টের পর থেকে সেই হাসিনাকে উৎখাত করা, হাসিনা সরকারকে উৎখাত করার পর থেকে কিন্তু সেটা রেগুলার চিত্র। এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে রানাবাবু, যেটা জানতে চাইছি আপনাদের কাছে, যে আমরা বাংলাদেশের কি পরিস্থিতি, সবাই আমরা প্রতিনিয়ত সেদিকে তাকিয়ে রয়েছে, আমরা দেখছি, কিন্তু এগুলো, এই মোকাবেলা কিভাবে করা উচিত বলে আপনি মনে করেন? এবং এই যে বিকৃতি, একটা ধর্ম ব্যাখ্যা চলছে এবং ধর্মের নামে গুজব ছড়িয়েছে, গুজব ছড়িয়ে ধর্ম অবমাননা, একটা গুজব ছড়ানো, তারপর একটা হিন্দুকে, কোন একজন হিন্দুর উপর আক্রমণ করা, সেটা ব্যক্তিগত বিরোধিতা থেকে হোক, বা ভিন্ন ধর্মী বলে হোক, বা সংখ্যালঘু বলে হোক, এটাকে কিভাবে মোকাবেলা করা যায় বলে আপনি মনে করেন? দেখুন, মোকাবেলাটা আপনি কিভাবে করবেন বলুন তো। আমি প্রথম বাংলাদেশের ভেতরের কথা বলছি। 2024 জুলাই মাসের পর থেকে, এই ধরনের হিন্দুদের উপর অত্যাচারের পর থেকে আজকে পর্যন্ত হয়তো কয়েকশোবার হিন্দুদের বিভিন্ন সংস্থা, ইসকন থেকে শুরু করে বিভিন্ন হিন্দু সংস্থা, সামাজিক সংস্থা, এনজিও, বারে বারে অন্তর্বর্তীকালীন সরকার অথবা মোহাম্মদ ইউনূসের যে কোনো প্রতিনিধির সঙ্গে ওরা কথা বলার চেষ্টা করেছে, ওদেরকে সময় দেওয়া হয়নি, ওদের সঙ্গে কোনো কথা বলেনি। ইভেন
আজকে পর্যন্ত এত বড় যে ঘটনা ঘটছে বাংলাদেশে, এইভাবে হিন্দুদের নিধন হচ্ছে, হত্যা করা হচ্ছে প্রকাশ্যে, আজকে পর্যন্ত তারা কোনো দুঃখ প্রকাশ করেনি, কোনো সামাজিক মাধ্যমে এসে তাদের শাস্তি দেওয়া হবে এই ধরনের কোনো কথা তারা বলেনি। আজকে এই ধরনের ঘটনা হবার পর থেকে যখন বিভিন্ন সংস্থা থেকে পুলিশ আরক্ষা প্রশাসনের কাছে যাওয়া হচ্ছে যে তাদেরকে অ্যারেস্ট করুন, এই লোকগুলো সেখানে জড়িত আছে, তখন পুলিশ আরক্ষা প্রশাসন থেকে বলছে যে এটা অজ্ঞাত কোনো লোক এসে হামলা করেছে, বলা যাচ্ছে না কে করেছে, সেই জন্য ওদেরকে অ্যারেস্ট করা যাচ্ছে না। যখন সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন ধরনের প্রমাণপত্র সহ আরক্ষা প্রশাসন বা যারা দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে দেওয়া হয়েছে ছবি সহ, তখন তারা বলছে যে এই যাদের ছবি আপনারা এনেছেন তারা মানসিক রোগগ্রস্ত বা তাদেরকে পাওয়া যাচ্ছে না, অথচ তারা ওপেন, তারা তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তাহলে এতে কি প্রভাব, মানে প্রশাসনের বা রাষ্ট্রের নীরব সমর্থন রয়েছে? তার একদম রাষ্ট্রের নীরব সমর্থন রয়েছে নয় শুধু, রাষ্ট্রের কিছুক্ষণ আগে আপনি একজনের কথা বললেন, সম্ভবত জয় মহাপাত্রের কথা বলেছেন, উনাকে পুলিশ পুলিশের কাস্টাডিতে পিটিয়ে মারানো হয়েছে, মেরেছে, তাহলে সেটা নীরব সমর্থন কি করে হয়? নীরব সমর্থন তো সেটা আমি বলবো না। প্রলয় চাকি 60 বছরের একজন পুলিশের কাস্টাডিতে তাকে মারা হয়েছে। এই ধরনের পরিস্থিতি হলো বাংলাদেশের অভ্যন্তরে। এবার আসুন বাংলাদেশের বাইরের পরিস্থিতি। আমি আসামের মিজোরামের মধ্যে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে বাংলাদেশের যেই জায়গা দিয়ে কমলা আমদানি রপ্তানি হয়, এক্সপোর্ট ইম্পোর্ট হয়, সেটা বিভিন্ন লোকাল লোক যখন জড়ো হয়ে সেটা আন্দোলন করে তখন সেটা বন্ধ করে দেওয়া হয়। যখন সরকারের কাছে অথবা যারা ব্যাপারীরা আছে তারা গিয়ে রিকোয়েস্ট করে যে আমরা এত লক্ষ কোটি টাকার মাল আমরা পচে নষ্ট হচ্ছে, আমাদের যারা কর্মচারীরা আছে তারা না খেয়ে মরবে, তখন কিছুদিনের জন্য সেই রাস্তাটা খুলে দেওয়া হয়। এই রাস্তাটা একটা নদীর উপর দিয়েছিল, এই নদীতে আমাদের হিন্দু দেবদেবীদের মূর্তি বিসর্জন হতো, কিন্তু আজকে এই ঘটনার পর থেকে এই নদীতে হিন্দু দেবদেবীদের মূর্তি বিসর্জন বন্ধ করে দিয়েছে ওই এলাকার যারা আরক্ষা প্রশাসনের লোক আছে। তাহলে আমি বলবো সেটা কোথা থেকে সম্ভব হবে? যারা ভেতরে যারা এই নিয়ে হিন্দুরা যারা নিধন হচ্ছে, যারা ভারতবর্ষের যারা হিন্দুরা, তারাও তো এটার এফেক্টেড হচ্ছে সম্পূর্ণরূপে। আজকে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য শুধুমাত্র যে বাংলাদেশের হিন্দুরা কষ্ট পাচ্ছে বা তাদের অবস্থান খারাপ, আজকে কিছুদিন আগের এই যে কালী ঘোষকে যে মারা হলো, কালী ঘোষের আপন খুড়তুতো ভাই ধর্মনগরে বাড়ি, আপন খুড়তুতো ভাই, উনার সঙ্গে কথা হয়েছে, তো ওরা দুঃখ পাচ্ছে না? কি করা সম্ভব? অনুষ্ঠানের সময় দেখুন এইটা নিয়ে, এটা আজকে যেহেতু আপনাদের সংগঠন কি করছেন, আপনাদের আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আমরা যারা হিন্দু সংগঠনগুলো আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা আমাদের দেশের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে আমরা বিভিন্ন ছোট বড় আমরা অনেক আন্দোলনের রূপ দিয়েছি, কিন্তু এটা দিয়ে কোনো ধরনের কোনো এফেক্ট আসছে না। সেখানে হিন্দু নিধন, সনাতনীদের গণহত্যা সেটা বন্ধ হচ্ছে না। সেটা শুধুমাত্র বিশ্বের দরবারে যারা বিশ্বের যে প্রত্যেকটা রাষ্ট্র আছে তারা সেটার দিকে একত্রিতভাবে সেটার মধ্যে হস্তক্ষেপ করতে হবে। ওকে সুপ্রকাশ, এই যে বাংলাদেশের হিন্দুরা আজ চরম একটা নিরাপত্তাহীনতায় ভুগছে, আত্মরক্ষা, সামাজিক ঐক্য বা আইনি লড়াইয়ের ক্ষেত্রে তাদের মানে সংগঠিত করার মানে যে একটা প্রয়োজন এই মুহূর্তে, ইসকন কি সেটা করতে পারছে? আমাদের ইন্টারন্যাশনাল বডি ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, সমগ্র পৃথিবীব্যাপী আমেরিকা, রাশিয়া থেকে শুরু করে সর্বত্র আমরা দৃঢ়ভাবে শহরের রাজপথে হরিনাম সংকীর্তন করছি। আমাদের প্রতিবাদের একটাই ভাষা, হরিনাম সংকীর্তন। সেই হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমরা বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে শুরু করে যারা যারা মুখ্য মানে কার্যে আছে তাদের সবার কাছে করজোড়ে প্রার্থনা করতে চাই, প্লিজ এটা বন্ধ করুন। আপনার ভাই মানে সংখ্যালঘু যারা আছে তারা আপনাদেরই অংশ, তাদের জন্ম থেকে শুরু করে কর্ম সবটাই বাংলাদেশে, তারা বাংলাদেশের জন্যই ভাবছেন, প্লিজ এটা বন্ধ করুন আর সবাই মিলে একসঙ্গে আনন্দে বাঁচুন, বাস এইটুকুই বলবো। আর সমগ্র বিশ্বের দরবারে আমরা
এই বাংলাদেশের যে আমাদের যে সংখ্যালঘুদের ভাইদের উপর আক্রমণ হচ্ছে, সমগ্র সংখ্যালঘু পরিবারের উপর আক্রমণ হচ্ছে, সেটার মানে হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমরা শহরের রাজপথে আমেরিকা থেকে শুরু করে রাশিয়া, ব্রিটেন সর্বত্র ওকে, এখানে রানাবাবু একটা ছোট্ট করে অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, নির্বাচন ঘনিয়ে আসছে এবং 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হওয়ার কথা। নির্বাচন হলে কোন নির্বাচিত সরকার যখন সেখানে বাংলাদেশে শাসন ক্ষমতায় বসবে, শাসনভার যিনি নেবে, তারপর কি পরিস্থিতির কিছুটা মানে উন্নতি হবে বলে মনে করেন? দেখুন, আমরা আশা করছি যেই সরকারই বসুক, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারটা যাওয়ার পর সে তাদের যে আওয়ামী লীগ একটা সরকার আছে, বিএনপি আছে, নতুন এক দুটা দল সৃষ্টি হয়েছে দেখেছি। যেহেতু বাংলাদেশ আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র, তাদের রাজনৈতিক দলগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে আসে, সেই জন্য আমরা আমাদের বলতে হয়। তার মানে যেই দলই বসুক, আমরা আশা করছি যে নির্বাচন হবার পরে আমাদের যে হিন্দু ভাই বোনদের যে অবস্থান, হিন্দু পরিবারগুলোর যে অবস্থান, সেটা হয়তো উন্নতি হবে এবং তারা একটা বাঁচার জন্য তারা একটা সংস্থান পাবে এবং সেই সরকারটা হয়তো তাদেরকে বাঁচার একটা পথ দেখাবে। না হলে এই যে মোহাম্মদ ইউনূসের যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এবং ডিপ স্টেটের অ্যাক্টিভ মেম্বার, আমি বলবো মোহাম্মদ ইউনূস আজকে ডিপ স্টেটের অ্যাক্টিভ মেম্বার। সেই মোহাম্মদ ইউনূস যতদিন পর্যন্ত এই ডিপ স্টেটের যে আস্ফালন, মৌলবাদীদের আস্ফালন, মৌলবাদীদের যে ক্ষমতা তাদের বাংলাদেশের মধ্যে তারা চালিয়ে যাচ্ছে, সেটা থেকে পরিত্রাণের একমাত্র উপায় যখন সরকারটা পরিবর্তন হয়ে একটা নির্বাচিত সরকার যখন বাংলাদেশে বসবে, আমরা বিশ্বাস করি, আমরা আশাবাদী যে তখন যদি আমাদের সনাতনী হিন্দু ভাই বোনদের আমরা রক্ষা করতে পারি। এছাড়া আপাত দৃষ্টিতে আমরা এই ধরনের কোনো পরিস্থিতি আমরা লক্ষ্য করছি না, আমরা দেখছিও না। কিন্তু যদি পরিস্থিতি এর থেকে খারাপ হয়, যদি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের হিন্দু, আমি আপনাদের সোশ্যাল মিডিয়াতে এবং আপনাদের ক্যামেরার সামনে আমি বলছি, যদি এই আমাদের হিন্দু সনাতনী ভাই বোনদের অবস্থান তাদের খারাপের দিকে যায় এবং তাদের গণহত্যা তারা চালিয়ে যায়, আমরা কিন্তু বসে থাকবো না। আমরা ভারতবর্ষের যারা হিন্দুরা আছি, আমরা যারা অখণ্ড ভারত হিন্দু পরিষদের সদস্যরা আছি, আমরা বলছি আমরা বসে থাকবো না। আমরা বৃহত্তরে আন্দোলনে যাব, শুধুমাত্র আন্দোলনে না, আমরা এর থেকে কিভাবে আমাদের হিন্দু ভাই বোনদের রক্ষা করা যায় সেটার জন্য আমরা অন্য মাত্রায় অবশ্যই আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে এবং আন্তর্জাতিক মহল নিশ্চয়ই সেদিকে খেয়াল রাখছে। রানাবাবু, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজ সুপ্রকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, বাংলাদেশ যদি সত্যি গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্র হতে চায়, তবে এখনই জবাব দিতে হবে। নীরবতা নয়, ন্যায় বিচার চাই, নইলে ইতিহাস ক্ষমা করবে না। কারণ রাষ্ট্রের নৈতিকতা বিচার হয় সে তার সবচেয়ে দুর্বল নাগরিকদের কতটা সুরক্ষা দিতে পারে তার উপর। আজ যদি হিন্দুদের জীবন সস্তা হয়ে যায়, তবে কাল এই আগুন গোটা সমাজকেই গ্রাস করবে। ধর্মনিরপেক্ষতার মুখোশ খুলে যাচ্ছে, তবে এখনো সময় আছে নিজেদের এই সহিংসতা বন্ধ করার। না হলে একদিন বাংলাদেশের পরিচয় লেখা হবে সংখ্যালঘুদের রক্তে। সামনেই বাংলাদেশে জাতীয় নির্বাচন, তাই আমরা চোখ রাখছি সে দেশের সব খবরে। আর আপনারা দেশ দুনিয়ার সব নিউজ, আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।